ভাই কি ম্যাচ! ও এরকম কেকেআরকে দেখবো কোনোদিন ভাবতে পারিনি। মানে পরপর 3টে ম্যাচ কিন্তু আপনারা খেয়াল করুন, 3টে ম্যাচে কিন্তু 200 গন্ডি কিন্তু আমরা টাচ অলমোস্ট করেছি। একটাতে 200, ফার্স্ট ম্যাচে 200 কত, 200 কত ছিল আমি খেয়াল করতে পারছি না। সেকেন্ড ম্যাচটায় 185, সেটা কিন্তু এখনও দু ওভার কিন্তু বাকি ছিল। এটা কিন্তু 200 ইজিলি হয়ে যেত। 12 বলে 15 রান এমন কিছু ব্যাপার নয় এই টিমটার কাছে, যেখানে একদম ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু তখনও ছিল। এবং থার্ড ম্যাচে তো আর কি বলবো, উপরওয়ালা মানে সত্যি বলতে গেলে কালকে আনএক্সপেক্টেড ম্যাচ হয়েছে। এবং আমি ভাবতেই পারিনি প্রথমে, কিছুদিন আগে, এক সপ্তাহ আগে কিন্তু আপনার 277 রান হয়েছে, যেটা এসআরএইচ বানিয়েছে। এটা কালকে যদি আন্দ্রে রাসেল লাস্ট ওভারটা থাকতো ইজিলি মেরে দিত, কারণ 13 রান বাকি ছিল আপনার। 6 বলে 13 রান মতো দরকার ছিল রেকর্ডটা ভাঙতে গেলে। তো সেখান থেকে আন্দ্রে রাসেল ফার্স্ট বলটা দুর্দান্ত ইয়র্কার, এবং সেহেতু ইয়র্কারটার জন্য কিন্তু আন্দ্রে রাসেল এটা আনপ্লেয়েবল ডেলিভারি ছিল অ্যাকচুয়ালি, এবং সেটা আন্দ্রে রাসেলে অ্যাকসেপ্ট করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, এবং সেই জন্য কিন্তু রেকর্ডটা ভাঙেনি। নাহলে কালকে 280 হয়ে যেত, ইজিলি হয়ে যেত 280, কোনো কথাই ছিল না। তো কারণ যে বলগুলো মিস করেছে সেটা আপনার ভেঙ্কটেশ আইয়ার হয়ে যাক বা রমনদীপ হয়ে যাক, তারা যে বলগুলো মিস করেছে সেগুলো কিন্তু আন্দ্রে রাসেল সোজা মাঠের বাইরে পাঠাতো, ইজিলি মাঠের বাইরে পাঠাতো। তো ফ্যান্টাস্টিক ম্যাচ। ফার্স্ট ইনিংসেই আউটপ্লেট দিল্লি করে দিয়েছে, এবং দিল্লির বোলিং জঘন্যতম বোলিং, ফুল টস, এক্সট্রাস 25 রান 22 রান মতো এক্সট্রা, মানে যাচ্ছে তাই বোলিং। এবং সেখান থেকে কেকেআর খুব ডেঞ্জারাস লাগছে। অন্যান্য টিমের জন্য কিন্তু একটা চিন্তার বিষয় কেকেআর, কারণ পরের ম্যাচ কিন্তু সিএসকের সাথে রয়েছে কেকেআরের, খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখার। চেন্নাইয়ের মাঠে কিন্তু কেকেআরের রেকর্ড অতটা কিন্তু ভালো না, এবং যদি চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্ট কিন্তু কেকেআরের জন্য, এবং 4টেতে 4টে জেতা কিন্তু অনেকটা এগিয়ে রাখবে কেকেআরকে অন্যান্য টিমের থেকে। এবং দেখা যাক কী হয় নেক্সট ম্যাচটা। তবে নেক্সট ম্যাচে যাওয়ার আগে এই ম্যাচটা নিয়ে একটুখানি ডিসকাশন করে নিই, কারণ কালকে যা খেলা দেখিয়েছে, ওফ ভাই রে ভাই, ও হো। তো প্রথমে এখানে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে ক্রেডিট গোজ টু গৌতম গম্ভীর। অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। কারণ আমার প্রথম ম্যাচে যখন নারিন ওপেন করতে নামলো তখন আমার মনে একটা ডাউট ছিল, দূর আবার কেন নারিন, বারবার ফ্লপ হচ্ছে, বল ওয়েস্ট করে প্রথমে, আজকেও যেরকম, কালকেও দেখুন কীরকম বলটা কিন্তু ওয়েস্ট করেছে, 1-1.5 ওভার কিন্তু ওয়েস্ট হয়েছে, বল হিট লাগেনি। তো ওই প্রথমে এসে বল নষ্ট করবে, তারপরে আবার 1 বল 2 বল পরেই কিন্তু আবার সেই উইকেট দিয়ে চলে যাবে। পাওয়ার প্লেটা অন্য একটা প্রপার ব্যাটসম্যান থাকলে পাওয়ার প্লেটা আর একটু ভালো ইউজ হতো। তো সেটা আমি প্রথম ম্যাচের পরে কিন্তু আমি ভেবেছিলাম যে আবার একটা ব্লান্ডার করে ফেললো কেকেআর, নারিনকে দিয়ে ওপেন করিয়ে, বাট সেটা যে ব্যাকফায়ার করবে আমার ওপর, সেটা আমি ভাবতে পারিনি। এবং হ্যাটস অফ টু গৌতম গম্ভীর, তার থিঙ্কিং, তার যে গেম সেন্স, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। এবং সে কী পেপটক দিয়েছে ম্যানেজমেন্টকে, টিমকে, জানি না। নারিন এরকম ডেঞ্জারাস নারিন কিন্তু কোনো দিন দেখিনি আমরা। 2016 কি 17-তে আমরা যে নারিনকে দেখেছিলাম, সেই নারিন কিন্তু এতটা ডেঞ্জারাস ছিল না। হ্যাঁ, কালকে একটা চান্স আউট হয়ে গেছিলো, বাট সেটা পার্ট অফ দ্য গেম, রিভিউ নেয়নি ঋষভ পান্ত। তো সেখান থেকে যদি আমি বলি তাহলে 2017-তে যে নারিনকে আমরা দেখেছি সেই নারিন কিন্তু এই নারিন নয়, এই নারিন কিন্তু আরও ডেঞ্জারাস। কারণ শর্ট বলেও কিন্তু তার এখানে শট রয়েছে। কালকে ঈশান শর্মাকে যে শটটা মেরেছে ডিপ স্কোয়ার লেগের ওপর থেকে, যে 6টা মেরেছে, সেটা কিন্তু শর্ট বল ছিল এবং বডিতে শর্ট বল ছিল। তো নেক্সট ম্যাচগুলো জানি না, যদি ভালো প্ল্যান এক্সিকিউট করে বোলাররা আসে তাহলে কিন্তু নারিনকে প্রথম 1-2 ওভারের মধ্যে কিন্তু ধরে নিতে পারবে। কিন্তু নারিন যেই 2টো ম্যাচ দিয়ে গেছে, নারিন যদি আর 3টে ম্যাচ এরকম দিয়ে যায় তাহলে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স হয়ে যাবে নারিনের জন্য এবং কেকেআর ম্যানেজমেন্টের জন্য। তো অন্যদিকে বলতে গেলে যদি আমি বলি, ফিল সল্ট প্রথমে খুব ভালো শুরু করেছিল, নারিনকে তো বললামই নারিন কি, এবং সারপ্রাইজলি অঙ্কুশ রঘুবংশী
যখন 3 নম্বরে এলো তখন আমরা কেউই তাকে সেরকমভাবে দেখিনি, আমি অন্তত দেখিনি ম্যাচ ডোমেস্টিকে সেরকম ফলো করিনি। অঙ্কুশ রঘুবংশী এক্সেপশনাল ব্রিলিয়েন্ট ব্যাটসম্যান, যেরকম ক্লাস রয়েছে, একটা শুভমান গিলের একটা ঝলক রয়েছে তার মধ্যে, এবং যেরকমভাবে কালকে ফার্স্ট বলে এসে যেরকম কনফিডেন্স ছিল, অসাধারণ কনফিডেন্স। এবং আপনি দেখুন অঙ্কুশ রঘুবংশী হয়ে যাক, রমনদীপ হয়ে যাক, রমনদীপ কিন্তু ফার্স্ট ম্যাচটা এসে কিন্তু ভালো রান করে গেছিলো 3-4 নম্বরে নেমে, 4-5 নম্বরে নেমে। সেখান থেকে অঙ্কুশ রঘুবংশী মানে ডোমেস্টিক প্লেয়াররা যেরকম পারফরমেন্স দিচ্ছে কেকেআরের হয়ে, সেটা কিন্তু খুব খুব মানে সচরাচর দেখা যায় না, কারণ কোনো সিজনেই দেখা যায় না যেরকম যে আপনার আনক্যাপড প্লেয়ার এরকম পারফরমেন্স দিয়ে যাচ্ছে। শুধু রিঙ্কু সিং আগের ইয়ার এবং তার আগের ইয়ারে একটু পারফরমেন্স দিয়েছিল, এবং অঙ্কুশ রঘুবংশী ফ্যান্টাস্টিক। আরও দেখবো যে নেক্সট ম্যাচগুলো কেকেআরের হয়ে কীরকম কী, কেকেআর ম্যানেজমেন্ট কীরকম কী ইউজ করে রঘুবংশীকে 3 নম্বরেই খেলায়, নাকি 3 নম্বরে আবার ভেঙ্কটেশ আয়ার চলে আসবে, তার অর্ডারটা একটু নিচে হয়ে যাবে, নাকি ভেঙ্কটেশ আয়ার 4 নম্বরে চলে আসবে, তাহলে শ্রেয়াস আয়ার কোথায় যাবে? উফ বাপরে বাপ, মানে পুরো ফ্লোটিং ব্যাটিং লাইন আপ হয়ে গেছে। যাকে যখন প্রথমে যদি উইকেট পড়েও যায় কোনো অসুবিধা নেই, অঙ্কুশ রঘুবংশীকে দিয়ে দেবে 3 নম্বরে, 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার চলে আসবে। তো নারিন তাড়াতাড়ি আউট হয়ে গেল, কিন্তু সেরকম কিছু একটা ফারাক হবে না টিমটাতে। তো অঙ্কুশ রঘুবংশী, এবং যে কথাটা প্রত্যেকটা সিজনে বারবার ধরে আমরা ফ্যানরা বলে যাচ্ছিলাম যে রাসেলকে আরেকটু ওপরে পাঠাও, আরেকটু ওপরে পাঠাক ম্যানেজমেন্ট, আরেকটু ওপরে পাঠাক, কারণ কালকে 13 ওভার বাকি থাকতে কিন্তু রাসেলকে নামিয়েছে কেকেআর, এবং কত নম্বরে? 4 নম্বরে, যেখানে শ্রেয়াস আয়ার বা ভেঙ্কটেশ আয়ারের নামার কথা, এবং সেখানে নামিয়ে যে টোটকাটা, যেই মানে গ্যাম্বলটা খেলেছে কেকেআর, এক্সেলেন্ট। মানে ওই জায়গায় নামিয়ে আন্দ্রে রাসেল যে ইনিংসটা খেলে গেছে 41 রান 19 বলে, সেটা কিন্তু এক্সেপশনাল একটা ইনিংস, এবং আউটস্ট্যান্ডিং 3টে 6। অন্যদিকে শ্রেয়াস আয়ার প্রথম দিকে কিন্তু একটুখানি স্লো শুরু করেছিল, কারণ 6 বলে 6 রান কি 7 রান এরকম কিছু ছিল। তো লাস্টের দিকে একটা দুটো 6 আর 4-এর জন্য কিন্তু তার স্ট্রাইক রেটটা কিন্তু একটু ইমপ্রুভ করেছে। বাট শ্রেয়াস আয়ারের জায়গায় যদি রিঙ্কু সিংকে পাঠানো হতো সেটা কিন্তু আরও বেটার হতো, এবং তখন কিন্তু 300 কিন্তু টাচ করে যেতে পারতো কেকেআর, কোনো কিন্তু অবাক হওয়ার তখন কিছু ছিল না। এবং শ্রেয়াস আয়ার তারপরে আউট হয়ে যাওয়ার পর রিঙ্কু সিং আছে, এবং রিঙ্কু সিং প্রথম বল থেকেই পুরো ফুল মেজাজে ছিল একদম। কালকে মনে হচ্ছিল যে নেট থেকে প্র্যাকটিস করে এসছে, এরকম অবস্থা। তো রিঙ্কু সিং প্রথম থেকে এসেই যেরকমভাবে ম্যাচটা খেললো, যেরকমভাবে ইনিংসটা খেললো, আউটস্ট্যান্ডিং। এবং 1 হ্যান্ডেড যে এক্সট্রা কভারের ওপর দিয়ে 6টা মেরেছে, বস সেলিউট ভাই। ছেলেটার হাতের জোর আছে, কবজিতে জোর আছে। আমরা বলি না ধোনির যেরকম কবজিতে জোর, সেরকম কিন্তু রিঙ্কু সিংয়ের কিন্তু কবজিতে ভাই জোর আছে। কিন্তু 1 হ্যান্ডেড ওরকম 6 কিন্তু মারা যায় না এক্সট্রা কভারের ওপর দিয়ে। আউটস্ট্যান্ডিং রিঙ্কু সিং। তারপরে ভেঙ্কটেশ আয়ার সেরকম চান্স পায়নি, লাস্টে একটা ওভার হয়তো খেলতে পেরেছে, একটা ওভারও খেলতে পারেনি, 5 বল খেলতে পেরেছে। তো সেখান থেকে ভেঙ্কটেশ আয়ার অল ওভার ঠিক আছে, কিন্তু আগের ম্যাচে পারফরমেন্স করেছে বলে নেক্সট ম্যাচগুলো কিন্তু মনে হচ্ছে যে আরেকটু ওপরে ব্যাটিং করতে আসবে, কারণ কালকে সিচুয়েশন যেরকম ছিল না, দাঁড়ান সবাই বেড়ে গেছে। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। 272, সেটা 280 300 হয়ে যেতে পারতো অ্যাট এ টাইম। এবং সেখান থেকে দিল্লির বোলিংয়ের যদি কথা বলি, একজনও কিন্তু সেরকম কিন্তু পারফরমেন্স করতে পারেনি, খুবই জঘন্য বোলিং। শুধু একমাত্র সুমিত কুমার 2 ওভারে 19 রান দিয়েছে, তাকে আর কেন বল দেওয়া হয়নি সেটা জানি না, সেটা ঋষভ পান্তি ভালো বলতে পারবে কেন বল দেওয়া হয়নি, কারণ স্পিনার ছিল, ভেবেছে আরও মার খাচ্ছে, যখন আরও মার খাবে সুমিত কুমার। বাট 2 ওভারে 19 রান যে বাদ বাকি বোলারের তুলনায় কিন্তু অনেক ভালো। কেউই কিন্তু 14 নিচে কিন্তু কেউ নেই। মিচিল মাস একমাত্র 12, আর খলিল আহমেদ একমাত্র 10 ইকোনমি রয়েছে, কারণ 14 নিচে আর কেউ নেই, সবাই 14 ওপরে। উফ, আউটস্ট্যান্ডিং। এবং ডিসির ব্যাটিংয়ের কথা আর কী বলবো, ডিসির ব্যাটিংয়ের কথা কিছু বলার নেই। একমাত্র পজিটিভ ঋষভ পান্ত, দুর্দান্ত কালকে খেলেছে, এবং স্ট্যাবস দুজনেই খুব ভালো খেলেছে। এবং যখন স্কোরবোর্ড 272 হয়ে যায়, তখন কারোর কিন্তু কোনো কিছু করা থাকে, কোনো টিমেরই কিছু করার থাকে না, এবং সেটা অন্য টিমকে তখন ভাবা উচিত যে আমরা কত কম রানে ম্যাচটাকে হারতে পারবো, সেটার টার্গেট নয়। কারণ 272 কোনো দিনও চেজ হয় না, 250 চেজ হতে পারে না, তো 272। সো দিল্লি কোনোভাবেই ফার্স্ট ইনিংসের পর ম্যাচে ছিল না,
এবং যেটা 103 রানে হেরেছে সেটা 50-60 রান কি 70 রানে হারতে পারত, বাট তাহলে নেট রান রেটটা একটুখানি কম বাজে হতো। কিন্তু সেখান থেকে 103 রানে দিল্লি প্রথম থেকেই ট্রাই করছিল যে আমরা 272 চেস করে দেবো, সেরকমভাবেই নেমেছিলাম খেলতে। তো সেখান থেকে সেরকম কিছু বলার নেই ক্যাপিটালসের ব্যাটিংয়ের সম্বন্ধে। এবং বোলিংয়ের কেকেআরের বোলিংয়ের সম্বন্ধে যদি বলি তাহলে মিচেল স্টার্ক কালকে খুব ভালো কামব্যাক করেছে, 3 ওভারে 25 রান দিয়ে কিন্তু 2টো উইকেট, ভালো কামব্যাক। পরের ম্যাচগুলো দেখা কী করার, কারণ কালকে যেরকমভাবে ব্যাটিং উইকেট ছিল আরও কিন্তু এক্সপেন্সিভ হতে পারতো, সেখানে কিন্তু মিচেল স্টার্ক ভালো বল করেছে। বৈভব আরোরা এক্সেপশনাল, দারুণ, কারণ হর্ষিত রানা কালকে খেলেনি, হর্ষিত রানার জায়গায় বৈভব আরোরা খেলেছে, মানে বুঝতে পারছেন ব্রেন স্ট্রেনটা কীরকম পারফর্ম করছে। হর্ষিত রানা যে টপ পারফর্মার আগের 2টো ম্যাচের, সে কিন্তু খেলেনি, সে তার জায়গায় বৈভব আরোরা খেয়েছে এবং বৈভব আরোরা কিন্তু এসে পারফরমেন্স করে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন হর্ষিত রানা এবং বৈভব আরোরা দুজনে যদি একসাথে খেলে টিমটার মধ্যে, তাহলে তো মিচেল স্টার্ককে খেলার দরকারই নেই, আরেকটা এক্সট্রা ব্যাটসম্যান ওপরে খেলিয়ে দিই, আমরা রোমরিও শেফার্ডকে খেলিয়ে দিই, আরেকটা ব্যাটসম্যান বেড়ে যাবে, ব্যাটিং লাইন আবারও ডেপথ হয়ে যাবে, দুজন ফাস্ট বোলার বৈভব আরোরা এবং হর্ষিত রানা তখন থাকবে। এক্সেপশনাল বৈভব আরোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দারুণ, 4 ওভারে 27 রান দিয়ে 3 উইকেট, আন্ড্রে রাসেল 1 ওভার 2 বলে 14 রান দিয়ে 1 উইকেট, সুনীল নারিন 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট, খুব ভালো বল করেছে। এবং ভেঙ্কটেশ্বর ফার্স্ট ওভারেই 28 রান খেয়েছে, যেটা ঋষভ পান্ত প্রত্যেকটা বল বাউন্ডারিতে হিট করেছে। এবং এখান থেকে বলতে গেলে কেকেআরের বোলিংও কিন্তু খুব কালকে ভালো হয়েছে। একমাত্র আন্ড্রে রাসেল 1 ওভার 2 বলে 14 রান দিয়েছে, সেটা 10.5 কিন্তু ইকোনমি, এবং বাদবাকি কিন্তু সবাই কিন্তু খুব ভালো বল করেছে। এবং এই বোলিং পারফরমেন্স যদি চেন্নাইয়ের মাটিতে যদি হয়, তাহলে কিন্তু চেন্নাইয়ের কিন্তু চিন্তা করার বিষয় একটা রয়েছে। তো যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই। আজকে জিটির আর পিবিকেএসের ম্যাচ রয়েছে, তো সেটার ভিডিও নিয়ে কালকে চলে আসবো। এবং আপনাদের যদি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা, করবো জিতবো।